আজ সকালে ঘুম ভেঙেই দেখলাম আকাশে মেঘের ছিটে ফোঁটাও নেই। যতদূর চোখ যায় আশ্চর্য নীল এক আকাশ, কচুরিপানা ফুলের পাপড়ির মতো নরম এক নীল। আমাদের ঘরের জানলা দিয়েই দেখতে পাচ্ছিলাম পৃথিবীর সবচেয়ে উঁচু কয়েকটা স্নোপিক। বেলা যত বাড়ছিল ততই সেই পাহাড়গুলো সোনা থেকে রূপোয় বদলে যাচ্ছিল। চারিদিকের এই স্বর্গীয় পরিবেশের সঙ্গে মানানসই দুটো অপরূপ সবুজ পাখি জানলার বাইরের ব্লুবেরি গাছের ডালে এসে বসল। গ্রিন ম্যাকপাই। কাল রাতের এই আতঙ্কের কথা ভেবে নিজের উপরেই নিজের ধিক্কার জন্মালো। আমি কি বুদ্ধিশুদ্ধি হারিয়ে ফেলেছি? ইয়েতে যদি কোনো পাশবিক শক্তি হয় তাহলে সে তো পশুর মতোই সরাসরি আক্রমণ করবে। ভুল পথে চালিয়ে খাদে ফেলে কাউকে মারবার কথা তো সে ভাববে না। ওরকম ভাবনা পৃথিবীতে একমাত্র একটা প্রাণী ভাবে, তার নাম হলো মানুষ। বিনায়কের পিঠে ঠেলা দিয়ে বললাম, ওহে ওঠো ওঠো, উঠে পড়ো, 7টা বেজে গেছে। বিনায়ক কম্বলের তলা থেকে কোনো রকমে চোখ দুটো বার করে বলল, কোথায় যাবেন স্যার? আমি বললাম, মর্নিং ওয়াকে, পুরনো অভ্যেস, ছাড়তে তো পারি না। চলুন। বিনায়ক অনিচ্ছা সত্ত্বেও আড়মোড়া ভেঙে উঠে বসল এবং আধ ঘন্টার মধ্যেই তৈরিও হয়ে নিল। তবে ও দেখলাম কাল রাতের ঘটনার পর সাবধান হয়েছে। জ্যাকেটের ভেতরের পকেটে সার্ভিস রিভলভারটা ঢুকিয়ে নিতে ভুলল না। বেরোবার সময় দেখলাম নিংমা ভাইয়ের ঘর দুটোই বাইরে থেকে হুড়কো টানা, তালা লাগানো নেই। এই গ্রামের কেউ দরজায় তালা লাগায় না। আমরা কিচেনের দিকে গেলাম। ইচ্ছে ছিল 1 কাপ গরম গরম চা খেয়ে আমরা হাঁটতে বেরোবো, কিন্তু সে গুড়ে বালি। কিচেনের দরজাতেও দেখি বাইরে থেকে বন্ধ। সাধারণ টুরিস্ট হলে আমরা নিশ্চয়ই গ্রাম ছাড়িয়ে যে রাস্তাটা আরো ওপরের দিকে উঠে গেছে সেই রাস্তাই ধরতাম, কারণ ওই দিকেই ঘন পাইন বন, ওই দিকেই ভিউ পয়েন্ট। কিন্তু আমরা দুজনেই এসেছি একটা কাজ নিয়ে, আর সেই কাজের জায়গা একটাই। আমি আর বিনায়ক উতরাই পথটাই ধরলাম। গ্রাম ছেড়ে বেরিয়ে যাবার আগে যে পথ ইয়েতির গুম্ফার পাশ কাটিয়ে গেছে, আমরা ইয়েতির গুম্ফাতেই যাব। সরু পাথুরে রাস্তাটা ধরে গড়গড় করে প্রায় 300 ফিট নেমে রিভার বেডে পড়লাম। দেখলাম এক আশ্চর্য দৃশ্য। 3 দিন আগে সাম্পায় আসার সময় যে নদীতে পায়ের পাতা ডোবানোর মতো জল ছিল না, কাল রাতের বৃষ্টির ফলে সেই নদীতেই এখন বুনো হাতি ভাসিয়ে নিয়ে যাওয়ার মতো স্রোত। বোল্ডার থেকে বোল্ডারে ধাক্কা খেয়ে তীব্র বেগে ছুটে চলেছে রাশি রাশি দুধের ফেনার মতো জল। তার গর্জন শুনলে বুক হিম হয়ে আসে। রিভার বেডে গা দিয়ে নদীর মতোই এঁকে বেঁকে চলে গেছে পাথুরে রাস্তা। সেই রাস্তা ধরে আধ কিলোমিটার হেঁটে গেলেই ইয়েতির গুম্ফায় পৌঁছে যাব। সেই দিকেই হাঁটছিলাম। রাস্তায় কারোর সঙ্গে দেখা হবে ভাবিনি, কিন্তু একটা বাঁক ঘুরতেই দেখতে পেলাম একজন কিংবা দুজন নয়, প্রায় 20 জন পাহাড়ি মেয়ে। মেয়ে নয়, বউ বলাই ভালো, কারণ তারা সকলেই মাঝবয়সী গিন্নি বিন্নি। নদীর ধারে একটা পাথরের ঘরের সামনে দাঁড়িয়ে কি যেন করছে। প্রথমে ভেবেছিলাম ওটা বোধহয় ছোটখাটো কোনো একটা মন্দির, ওই মহিলারা বোধহয় পুজো দিতে এসেছে। কিন্তু আরেকটু কাছে যেতেই দেখতে পেলাম ওদের সবার কাছেই একটা করে ভুট্টা দানার ভর্তি ছোট মাপের বস্তা। খুব কৌতূহল হলো। রাস্তা ছেড়ে ঘরটার দিকে এগিয়ে গেলাম। একজন বৃদ্ধা ঘরটার দরজার কাছে বসেছিলেন আর পয়সা নিয়ে একজন একজন করে মহিলাকে ঘরে ঢুকতে দিচ্ছিলেন। আমি ওই বৃদ্ধার কাছে গিয়ে আমার মার্কামারা হিন্দিতে প্রশ্ন করলাম, ইধার কিয়া চল রাহা হ্যায় নানি জি? বৃদ্ধা তার রংচঙে ওড়নাটা সাদা চুলে ভরা মাথার উপর তুলে দিয়ে আমার চেয়েও করুণ হিন্দিতে যা উত্তর দিলেন, তাতে আমি এবং বিনায়ক দুজনেই চমৎকৃত হলাম। ওর কথা থেকে বুঝলাম ওই ঘরের ভিতরে একটা আটা কল চলছে, আর কলটা ঘুরছে
নদীর জলের তোড়ে, যাকে ইংরেজিতে বলে ওয়াটার মিল। গ্রামের বউরা ওই ওয়াটার মিলে নিজেদের চাষের ভুট্টা ভাঙিয়ে নিয়ে যেতে এসেছে। এই জিনিস আমি আগে কখনো দেখিনি। পাথরের ঘরটার পাশ কাটিয়ে খুব সাবধানে আমি আর বিনায়ক রিভার বেডে নেমে গেলাম। পেছন দিক থেকে মিলটার কর্মপদ্ধতি পরিষ্কার বুঝতে পারলাম। ভারী সরল পদ্ধতি। একটা কাঠের মোটা খুঁটির নিচের দিকে স্টিলের পাত দিয়ে তৈরি 4টে পাখনা লাগানো রয়েছে। খুঁটির মাথার দিকটা মেঝে ফুঁড়ে উঠে গেছে ওই পাথরের ঘরটার ভেতরে। জলের স্রোত ওই পাখনা কিংবা প্রপেলারগুলোর গায়ে ধাক্কা মেরে পুরো খুঁটিটাকেই বনবন করে ঘোরাচ্ছে। বুঝতে অসুবিধা হলো না, খুঁটির সঙ্গে সঙ্গে ঘরের ভেতরে একটা লোহার জাতা টাইপের কিছু নিশ্চয়ই ঘুরছে, আর যেটার মধ্যে পেশাই হচ্ছে ভুট্টা দানা। হঠাৎ একটা জিনিস চোখে পড়তেই চমকে উঠলাম। দেখলাম দুরন্ত প্রপেলারগুলোকে একসঙ্গে ধরে রেখেছে যে লোহার রিংটা, তার গায়ে নির্মাতার লোগো আর নামের মার্কা জেসপ অ্যান্ড কোম্পানি। মাথার মধ্যে যেন বিদ্যুৎ খেলে গেল। প্রায় একদমই খাড়া পাহাড় বেয়ে আবার উঠে এলাম ঘরটার সামনে। পেছন থেকে বিনায়ক সাবধান করছিল, আস্তে স্যার, আস্তে, পড়ে যাবেন যে। কিন্তু আমার যে তখন ওর কথা শোনার উপায় নেই। আরো প্রবল একটা টান আমাকে সামনের দিকে টানছিল। একটা আলো, একটা ক্লু। আবার সেই বৃদ্ধার সামনে এসে দাঁড়ালাম। হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলাম, নানিজি, এই কল কত পুরনো? কে বানিয়েছিলেন? বৃদ্ধা অবাক চোখে আমার মুখের দিকে তাকিয়ে উত্তর দিলেন, এই কল তো প্রায় গুম্ফার সমান বয়সী, মানে 80 বছরের পুরনো হবে। শুনেছি গুম্ফা তৈরির সময় যে লোহা, চাকা, কাঠ আর বিয়ারিং বেঁচে গিয়েছিল, তাই দিয়ে আমাদের মোড়ল নিংমার দাদু এই কল বানিয়ে দিয়েছিলেন। 80 বছর ধরে গ্রামের লোকের উপকার করে যাচ্ছে এই কল। বৃদ্ধা শিরা ওঠা হাত দুটো জোর করে কপালে ঠেকালেন। বিনায়ক আমার দিকে পিছনে দাঁড়িয়ে সব কথাই শুনছিল। আমি ওর দিকে ফিরে চাপা গলায় বললাম, চলো। আমার বলার ভঙ্গির মধ্যে নিশ্চয়ই এমন কিছু একটা ছিল যাতে ও কোনো প্রশ্ন না করে রাস্তার দিকে পা বাড়ালো। আমি ওর কাঁধ ধরে টান দিয়ে বললাম, রাস্তা দিয়ে গেলে হবে না, এদিকে এসো। এই বলে মহিলাদের চোখ এড়িয়ে একটু ঘুরপথে আবার রিভার বেডেই নেমে পড়লাম। বিনায়ক খুব সাবধানে প্রশ্ন করলো, কোথায় যাচ্ছি স্যার? বললাম, আমরা গুম্ফার দিকে যাব। ইনফ্যাক্ট গুম্ফাতেই যাব, তবে রাস্তা দিয়ে নয়, এই রিভার বেড ধরে হাঁটব। বিনায়ক বেজার মুখে বলল, আসবার সময় ম্যাডামকে কথা দিয়ে এসেছিলাম আপনি যাতে হাড় গোড় আস্ত নিয়ে ফিরতে পারেন, সেই দায়িত্ব আমার। কিন্তু কথাটা বোধহয় আর রাখতে পারলাম না। বলতে না বলতেই বিনায়ক নিজেই পিছলে পাথরের উপর পা স্লিপ করে একটা আছাড় খেলো। তারপর আমার হাত ধরে উঠে দাঁড়িয়ে বলল, আপনার খেয়ালগুলো কিন্তু বেশ অদ্ভুত স্যার। এইটা একটা হাঁটার মতো রাস্তা হলো? হাঁটার মতো রাস্তা যে নয় সেটা স্বীকার করতেই হলো। আগেই লিখেছি বোধহয়। এই নদীর ধারে বালি নেই, মাটি নেই, শুধু ওই পাথর, নানা সাইজের, নানা রঙের ছোট নুড়ি, মাঝারি ঢেলা, আরো বড় বড় বোল্ডার। তবে ছোট হোক বা বড়, তাদের সবার মধ্যে দুটো জায়গায় মিল রয়েছে। এক, কাল রাতের বৃষ্টির পর প্রতিটি পাথরই পেপার ওয়েটের মতো পিছল হয়ে রয়েছে। আর দুই, সব পাথরই ব্লেডের মতো ধারালো খোঁচায় ভর্তি। তার উপর ঘাড়ের উপর দিয়ে ভীম গর্জনে বয়ে চলেছে সাম্পা নদী। সেই নদীর জলে অসাবধানে একবার পা পড়লে কোথায় টেনে নিয়ে চলে যাবে ইয়েতেই জানেন। আছাড় বাঁচিয়ে সাবধানে হাঁটতে হাঁটতে আমি বললাম, কারণ আছে বিনায়ক, কারণ আছে। মনে একটা সন্দেহ জেগেছে। সেটা যদি সত্যি হয় তাহলে জ্যাকির মৃত্যু রহস্য ভেদ করব, আর যদি সত্যি তা না হয় তাহলে। বিনায়ক অনেক বছর ধরে আমার সঙ্গে ঘুরছে। ও আর কোনো প্রশ্ন করলো না, জানতো উত্তর পাবে না। আমার হলো এই এক বদরোগ, যখন শিকারের গন্ধ পাই তখন শুধু নাকই কাজ করে, মুখ বন্ধ হয়ে যায়।
মিনিট 15 হাঁটার পর ইয়েতির গুম্ফার ঠিক নিচে গিয়ে পৌঁছালাম। এখান থেকে ঘাড় উঁচু করে তাকালে গুম্ফার দোতলার ছাদ আর প্রেয়ার হুইলের ওপর অংশটুকু দেখতে পাচ্ছিলাম। পাড়ের আড়ালে বাগান টাগান সব ঢাকা পড়ে গিয়েছিল। তাতে একদিক থেকে নিশ্চিন্ত হলাম, ওই বাগানে কিংবা একতলায় যদি দুজন লামা কিংবা ভক্তদের মধ্যে কেউ ঘোরাঘুরি করেন, তাহলেও তারাও আমাদের দেখতে পাবেন না। আগেই বলেছি, এই জায়গাটায় নদীর তীরে পাথর নেই, সেই জন্যই বেশ ঘন ঝোপঝাড় গজিয়ে উঠেছে। আমরা দুই হাতে সেই ঝোপ ঠেলে এগিয়ে যাচ্ছিলাম। বিনায়ক আর না পেরে জিজ্ঞেস করলেন, কি খুঁজছেন বলুন তো? যা খুঁজছিলাম সেটা তো পেলাম না, বোধহয় ভুল ভেবেছিলাম, বুঝলে বিনায়ক। আমি খুঁজছিলাম স্লুইস গেটের মতো একটা কিছু, যেটা গুম্ফার দিকে নদীর স্রোতের একটা অংশকে টেনে নিয়ে যাবে। বিনায়ক অবাক হয়ে বলল, আগে বলবেন তো, ওরকম একটা কি যেন পেরিয়ে এলাম মনে হয়, চলুন দেখাচ্ছি। বিনায়ক ভুল বলেনি। এসব ব্যাপারে বিনায়ক বসু ভুল বলে না। এমনি এমনিই তো আর এত স্নেহ করি না। ছেলেটার অবজারভেশন পাওয়ার মারাত্মক। বড়জোর 20 পা পিছিয়ে গিয়ে বিনায়ক নদীর তীরে একটা ঝোপের ডালপালা দুহাতে সরিয়ে ইশারায় আমাকে ডাকলো। আমি ওর হাতের ফাঁক দিয়ে উঁকি মেরে দেখলাম, ঠিক সেই জায়গাটার একটা পাথরের ব্লক দিয়ে বাঁধানো চওড়া ড্রেনের মুখ দেখা যাচ্ছে। মুখটাকে ঢেকে রেখেছে একটা লোহার গেট, যেটার মাথার কাছে গাড়ির স্টিয়ারিং এর মতো একটা লোহার হ্যান্ডেল লাগানো রয়েছে। পাশ দিয়ে যেতে যেতে বিনায়ক সেই লোহার হ্যান্ডেলটাকেই দেখতে পেয়েছিল। এখন দুজনেই দেখলাম। তার নিচে লোহার গেট, যেখান থেকে আমাদের পায়ের নিচ দিয়ে পাথরে বাঁধানো সুড়ঙ্গটা চলে গেছে ইয়েতির গুম্ফার বাগানের দিকে। সাম্পার জল ছলাৎ ছলাৎ শব্দ করে ওই বন্ধ গেটের গায়ে ধাক্কা মেরে চলেছে। হ্যান্ডেলটার কাছে চোখ নিয়ে গিয়ে আরো যেটা আশা করেছিলাম সেটাও দেখতে পেয়ে গেলাম। জেসপ অ্যান্ড কোম্পানির খোদাই করা নাম। পুরো সিস্টেমটা একবার ভালো করে দেখে নিয়ে বিনায়ককে বললাম, বুঝলে বিনায়ক, বোঝাই যাচ্ছে ওই হ্যান্ডেলটাকে ঘোরালে লোহার গেটটাও উপরে উঠে যাবে আর সঙ্গে সঙ্গে সাম্পা নদীর জল তীব্র বেগে ঢুকে পড়বে। ওই সরু ড্রেনের ভেতরে জলের ফোর্স আরো বেড়ে যাবে। আর একটা ওয়াটার মিল? অবাক হয়ে জিজ্ঞেস করলো বিনায়ক। হ্যাঁ, সিস্টেমটা একই। আমরা গুম্ফার বাগানে দাঁড়িয়ে প্রেয়ার হুইলের যতটুকু দেখতে পেয়েছি, তার নিচেও আরো অনেকখানি নেমে গেছে ওই পাইন গাছের গুড়ি। ওটাই অ্যাকচুয়ালি পুরো সিস্টেমটার বেস। আর এই পাথর বাঁধানো ক্যানেলটাও এখান থেকে একদম সরল রেখায় চলে গেছে রিভার বেডের লেভেলে ওই প্রেয়ার হুইলের বেস অবধি। সেখানে প্রেয়ার হুইলের একদম গোড়ায় কয়েকটা বড় মেটালের পাখনা, মানে প্রপেলার লাগানো রয়েছে। ঠিক যেমন প্রপেলার তুমি একটু আগেই ওই ফ্লাওয়ার মিলের নিচেই দেখে এসেছো। যখন নদীতে বান আসে তখন ওই স্লুইস গেট খুলে দিলেই জলের তোড়ে ড্রেনের মধ্যে দিয়ে ছুটে যায়, ধাক্কা মারে প্রপেলারের গায়ে। বিদ্যুৎ বেগে ঘুরতে শুরু করে প্রেয়ার হুইল। বিনায়ক প্রায় মিনিট খানেক চুপ করে আমার মুখের দিকে তাকিয়ে রইল। তারপর কেটে কেটে বলল, তার মানে এই প্রেয়ার হুইলটাকে যেমন বাগানে দাঁড়িয়ে হাত দিয়ে ঠেলে ঘোরানো যায়, তেমনি এখান থেকেও জলের তোড়েও ঘোরানো যায়। এবার বুঝতে পারছি স্যার, যে রাতে জ্যাকি মারা গেছিল তার আগের রাতেও বৃষ্টি হয়েছিল, তার মানে সেই রাতেও নদীতে এইরকম বান ডেকেছিল। কেউ দূর থেকে লক্ষ্য রেখেছিল জ্যাকির উপরে। ও যে মুহূর্তে প্রেয়ার হুইলের খুঁটিটার উপর চড়েছে, তখনই সেই লোকটা এখানে এই হ্যান্ডেলটা ঘুরিয়ে স্লুইস গেট খুলে দিয়েছে। বন বন করে ঘুরতে শুরু করেছে প্রেয়ার হুইল। চিৎকার করে উঠেছে জ্যাকি। একবার, দুবার, তিনবার। ওর আঙুল হারা হাতের মুঠি ক্রমশ আলগা হয়ে গেছে। তারপর একটা সময় ও ওই 3 তলা সমান উঁচু খুঁটির ডগা থেকে ছিটকে পড়ে গেছে প্রায় 20 ফুট দূরে, পাথরের দিয়ে বাঁধানো চাতালের ওপরে। ঘাড় ভেঙে মারা গেছে সঙ্গে সঙ্গে। আমি বললাম, পারফেক্ট।
আমি নিজেও এত সুন্দর করে ঘটনাটাকে ডেসক্রাইব করতে পারতাম না। শুধু আর দুটো ডিটেলস এর সঙ্গে যোগ করে নাও। কানে শোনা যায় এমন দুটো ডিটেলস, দুটো আমাকে বলেছে ছোট লামা রিনচেং। কি সেই দুটো ডিটেলস যা কর্নেল রিনচেনের কাছ থেকে জানতে পেরেছিল? জানতে হলে বন্ধুরা সেই হাত জ্যান্ত গল্পের 7ম পর্ব শুনতে হবে। ততক্ষণে তোমরা শুনতে থাকো আজকের সেই হাত জ্যান্ত গল্পের 6ষ্ঠ পর্ব। এই গল্পটি লিখেছেন সৈকত মুখোপাধ্যায়, আর গল্প পাঠে আমি নন্দিতা। তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ ও এক রাশ ভালোবাসা।